So I think we should start. তো আজকে আমরা প্রথমে একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। ধরো এই এক্সাম্পলটা একটু শক্ত, খুব শক্ত নয়। যেমন ধরো তোমাদের আলোচনা হচ্ছিল এই পিএফ থ্রিটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো এটার সঙ্গে আমরা কম্পেয়ার করছি পিএসএফ থ্রি আর পিওএফ থ্রি, ঠিক আছে? So we are comparing these three. We are comparing the bond angle. কোন bond angle? Compare the, তোমার কোয়েশ্চেনটা বলা হলো compare the এফ এস এফ bond angle. Compare the SFS bond angle in the above three compounds. In the above three. তাহলে এই তিনটের তোমাকে বন্ড অ্যাঙ্গেলটা এরকম কম্পেয়ার করতে বলছে। এবার দেখো তুমি ভিএসিপি থিওরি দিয়ে যদি স্ট্রাকচারটা করো, তাহলে তুমি মোটামুটি অলরেডি ইউ হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ ইউ হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দ্য স্যার ওটা স্ট্রাকচার। বলো। এফপিএস হবে মনে হয়। বলো। এফ, হ্যাঁ স্যার ওটা এফপিএফ। হ্যাঁ এফপিএফ হবে। এফপিএফ হবে, ভেরি সরি, এফপিএফ, ভেরি সরি, এফপিএফ। তাহলে এখানে আমরা এই তিনটেকে যখন কম্পেয়ার করছি, দেখো আমরা কিভাবে এগোচ্ছি। দেখো পিএফ থ্রি তুমি জানো, আগের দিন আলোচনা হলো আমাদের, দ্য বন্ড অ্যাঙ্গেল ইজ অ্যারাউন্ড ওই 97 ডিগ্রিজ 98 ডিগ্রিজ আমরা বললাম, মনে হচ্ছে? তো সেটা দিয়ে আমরা শুরু করছি। দেখো এই বন্ড অ্যাঙ্গেলটা তোমাকে আমি প্রথমে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, তারপর আমরা এক্সপ্লেন করবো। So this is about exact ভ্যালুটা আমি বই থেকে বলছি। দেখো 97.8 ডিগ্রিজ, ঠিক আছে? এইরকম ভ্যালুটা দেয়া আছে। এবার পিএসএফ থ্রি, তুমি দেখো ভিএসিপি আর থিওরি যদি করো এই সেন্ট্রাল অ্যাটম, তাহলে ফসফরাসের নিজস্ব ইলেকট্রনের সংখ্যা 5, প্লাস সালফার wherever it is a terminal atom +1 -1 সিগমা আর পাই বন্ড, +3 for the 3 fluorine, so it is 8, মানে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। বুঝতে পারছো? তো এটার ক্ষেত্রেও একই গল্প, এটার ক্ষেত্রে এরকম, সালফারের বদলে অক্সিজেন। তার মানে স্ট্রাকচারটা আমরা বুঝতে পারছি যে এরকম টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে। দ্য স্ট্রাকচার উইল বি টেট্রাহেড্রাল। আর এই পি ওর ক্ষেত্রে ও পিওএফ থ্রি, এখানেও স্ট্রাকচার উইল বি টেট্রাহেড্রাল। কিন্তু ডিফারেন্সটা যেটা এইখানে দেখো, এই বন্ড অ্যাঙ্গেলস গুলো, this bond angle is around 100 degrees, বলছে 99.6 ডিগ্রিজ, ঠিক আছে? আর এই বন্ড অ্যাঙ্গেলটা এইখানে বলছে বন্ড অ্যাঙ্গেলটা দিস ইজ অ্যারাউন্ড 101.3 ডিগ্রিজ, 101.3 ডিগ্রিজ। সো হাউ উইল ইউ এক্সপ্লেন দিস? ঠিক আছে, দেখো আমাকে এই কোয়েশ্চেনটা যদি দেওয়া হয়, ইট উইল ক্যারি 3 মার্কস, দিস উইল ক্যারি 3 মার্কস, ঠিক আছে? তো আমরা কিভাবে এক এক করে এক্সপ্লেন করবো, দেখো। সো ফার্স্ট অফ অল, ইফ ইউ লুক অ্যাট দিস পিএফ থ্রিটা নিয়ে আমরা অলরেডি কিন্তু আগে আলোচনা করেছি। আমরা জাস্ট পয়েন্ট ওয়াইজ খুব বেশি কথা বলবো না, আমরা বলবো ইন পিএফ থ্রি phosphorus will not will not undergo phosphorus will not undergo hybridization. Phosphorus will not undergo hybridization. Hello, hello.
আমার তো গ্রুপে জয়েন হয়নি, আপনাকে বলে দিচ্ছে। না, গ্রুপে কি করে জয়েন হবে? ফর্মালিটিস না করলে 1 সপ্তাহ ধরে ক্লাস করছে। আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। পরে কথা বলবো, আমি ক্লাস নিচ্ছি। So in PF3, phosphorus will not undergo hybridization. ঠিক আছে? So within bracket কি লিখছো? Energetics of hybridization will not undergo hybridization. স্যার So this is in স্যার accordance with the energetics of hybridization. তো হ্যালো একটু সাউন্ড অফ করো। Phosphorus will not undergo hybridization and within bracket energetics of hybridization, যার ফলে কি হচ্ছে যে HPH bond angle। সুমন কি বলছো বলো? স্যার বলছি এনার্জেটিক্স অফ হাইব্রিডাইজেশন কথাটা একটু মানে আরেকবার বলে দেবেন? এটা তো আগে আলোচনা হয়েছিল। হ্যাঁ আমি ঠিক বুঝতে পারিনি, তাই আচ্ছা, জন্য তুমি জিজ্ঞেস আমাকে করলাম। আলাদা জিজ্ঞেস করো। আলাদা বুঝতে পারোনি আমাকে ভয়েস মেসেজ করবে তো। আমাকে হোয়াটসঅ্যাপে এত সারা সপ্তাহ অ্যাভেলেবল থাকি, জিজ্ঞেস করবে, ভয়েস মেসেজ করবে, আমি ঠিক বুঝিয়ে দেবো। আছে। ঠিক আছে? আচ্ছা হুম। তাহলে ইন PF3 phosphorus will not undergo hybridization within bracket, কারণটা দিলে energetics of hybridization. Hence uh, hence phosphorus, hence আমরা কি বলবো? px py and pz orbitals, px py and pz orbitals of phosphorus will be will be involved will be involved in bond formation, will be involved in bond formation since chi f greater than chi p, hybrid orbital hybrid orbital hybrid orbital of p directed towards f will have lesser s character, lesser s character। তার সঙ্গে আমরা এই জায়গাটা একটু লিখে দিচ্ছি উপরটা, also due to presence of lone pair over phosphorus, s character of hybrid orbital of phosphorus towards fluorine, ঠিক আছে, will be lower, তাহলে this will be lower, যার ফলে কি হচ্ছে, তার মানে আমরা এই যে হাইব্রিড অরবিটাল এগুলোর এস ক্যারেক্টার কিছুটা কম হচ্ছে, ঠিক আছে, এবং যার ফলে এস ক্যারেক্টার এটা যেহেতু বেশি হচ্ছে, প্লাস তার সঙ্গে আমরা কি বলেছিলাম অলসো, আচ্ছা এটাতে এগেইন due to some pi bond character, the FPF bond angle FPF bond angle becomes somewhere around 90
8 degrees, ঠিক আছে, 98 ডিগ্রির কাছাকাছি হচ্ছে। So this becomes around 98 degrees. দেখো এবারে আমাকে কম্পেয়ার করতে হবে রিগার্ডিং দি এই দুটো। দেখো এই ডাবল বন্ড এস আছে আর তিনটে ফ্লোরিন আছে এরকম, আবার ডাবল বন্ড ও আছে আর তিনটে ফ্লোরিন আছে। তো এবার তোমরা বলো যে এই যে ফসফরাস, সেন্ট্রাল ফসফরাস, এর কি হাইব্রিডাইজেশন হবে? দেখো স্ট্রাকচার তো টেট্রাহেড্রাল হচ্ছে, তাই না? দেখো এখানে sp3 হাইব্রিডাইজেশন হওয়া ছাড়া কোনো অপশন খুব একটা নেই। কারণ যদি p3 হাইব্রিডাইজেশন হতো, তুমি নিজে চিন্তা করো, ফসফরাসের কি নাম আছে বলো তুমি? এই এই এস আছে, এই এই 3s আর 3p। তাই এইরকম যদি px py আর pz অরবিটাল বন্ডিং এ পার্টিসিপেট করতো, ঠিক আছে, তাহলে এই যদি ডাইরেক্টলি বন্ডিং এ পার্টিসিপেট করতো, তাহলে তুমি চিন্তা করো এই তিনটে পার্টিসিপেট করলো বন্ডিং এ, তাহলে এই যে ইলেকট্রনটা এটা 3d তে প্রমোটেড হবে, তাই তো? এই যে ইলেকট্রনটা 3d তে প্রমোটেড হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি, দেখো এই দিস ইজ দি গ্রাউন্ড স্টেট, দিস ইজ দি এক্সাইটেড স্টেট। এটা হচ্ছে এক্সাইটেড স্টেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। ভালো করে শোনো, আমি যদি বলতাম যে হাইব্রিডাইজেশন হচ্ছে না, তাহলে গল্পটা কিরকম দাঁড়াতো? এরা সবাই সিগমা ওয়ান করবে। যদি হাইব্রিডেশন না হয়, তাহলে আমি কি বলবো? দেখো এরা সবাই সিগমা বন্ড করবে, আর এ এই ইলেকট্রনটা দেখো যেহেতু ডি অরবিটালে আছে, this will be involved in formation of pi bond with this will be involved in formation of pi bond with sulfur, তাই তো? বা অক্সিজেন, যা বলবে, this will be involved in formation of pi bond with sulfur বলো বা অক্সিজেন বলো। কিন্তু দেখো এস অরবিটাল কি করে আর সিগমা বন্ড করবে? তার তো এস অরবিটাল একটা ফসফরাসের এস অরবিটাল সিগমা বন্ড করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে, বিকজ তার বন্ডিং প্রপার্টিজ নেই। তো যার ফলে কি হচ্ছে, মানে তার ডিরেকশনাল প্রপার্টিজ নেই, যার ফলে অ্যাকচুয়াল গল্পটা কি? অ্যাকচুয়াল গল্প হচ্ছে, দেখো দিস উইল আন্ডারগো sp3 হাইব্রিডাইজেশন। তার মানে এইখানে কি হচ্ছে, দিস উইল আন্ডারগো sp3 হাইব্রিডাইজেশন, কারণ চারটে এখানে চলে আসছে, এবং there will be steric repulsion, there will be some amount of steric repulsion, যার ফলে কি হচ্ছে, যার ফলে কি হচ্ছে দেখো, যার ফলে আমরা বলছি যে এই sp3 hybridization হচ্ছে। দেখো these are the 4 sp3 hybrid orbitals, এই sp3 hybrid orbital হচ্ছে যারা নাকি সিগমা বন্ড করবে। these 4 sp3 hybrid orbital each will form sigma bond, তার সঙ্গে তিনটে ফ্লোরিনের সঙ্গে করবে সিগমা বন্ড, আর একটা সালফারের সঙ্গে। আর এইটা দেখো পাই বন্ড করে সালফার বা অক্সিজেন যা নেবে, এটা পাই বন্ড করবে উইথ সালফার অথবা অক্সিজেন। সো দিস উইল বি দ্য নেচার অফ বন্ড। এখন আমি এটা তোমাকে দেখালাম ঠিকই, কিন্তু দেখো এই তোমার পরীক্ষায় কিন্তু এত কিছু চাইছে না। পরীক্ষায় কিন্তু তোমার এটা না দেখালেও হবে, এটা তোমার নিজের বোঝার জন্য, বুঝতে পেরেছো? কারণ পরীক্ষায় তো তোমাকে হাইব্রিডাইজেশন দিয়ে এক্সপ্লেন করতে বলছে না, তোমাকে বন্ড অ্যাঙ্গেল শুধুমাত্র এক্সপ্লেন করতে বলছে। তাতে আমার এই ইনফরমেশনটাই যথেষ্ট যে এরা sp3 হাইব্রিডাইজেশন করবে। কেন করবে তার পেছনে একটা তোমাকে যুক্তি দিব, ঠিক আছে? তাহলে এবার তুমি দেখো যদি sp3 হাইব্রিডাইজেশন করো, ইয়েস প্লিজ জিজ্ঞেস করো। Sir, sir, what is meant by the term HS? এইচএস হাই সেকেন্ডারি, যেটা দিয়ে এসছো হাইব্রিডাইজ স্টেট, এইচএস Okay, স্ট্যান্ডস sir. ফর হাইব্রিডাইজ স্টেট, ঠিক আছে? তাহলে এবার আমরা কি বলছি দেখো, এই দুটোতেই sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে। এবার ভালো করে শোনো,
দেখো এইখানে অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, এটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি কম্পেয়ার টু সালফার। সালফারের রেসপেক্টে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে? তাহলে সালফারের রেসপেক্টে যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে আমরা কি ভাববো যে এই যে হাইব্রিড অরবিটাল, ঠিক আছে, এই হাইব্রিড অরবিটাল দিস শুড হ্যাভ, না এই বন্ড অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এটা হচ্ছে ডাবল বন্ড, দেখো দুটোতেই ডাবল বন্ড হচ্ছে কিন্তু। এবার এই ডাবল বন্ডের মধ্যে এই এস ও বন্ডটা শর্টার হচ্ছে। তাহলে এটার যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে তাহলে এর এস ক্যারেক্টারটা, দেখো কম্পেয়ার টু দিস, এইটার রেসপেক্টিং, মানে আমি যদি পি ডাবল মানে পি এস আর পি ও বন্ডের যে হাইব্রিড অরবিটাল আছে, চারটে তো হাইব্রিড অরবিটাল, এই চারটে হাইব্রিড অরবিটাল ডিরেক্টেড টুয়ার্ডস দ্য কর্নারস অফ এ টেট্রাহেড্রন, তাহলে আমি এই যে হাইব্রিড অরবিটালটা ডিরেক্টেড টুয়ার্ডস সালফার বা অক্সিজেন, তার কথা বলছি, ঠিক আছে? এই এই হাইব্রিড অরবিটালটার কথা বলছি। দেখো যেহেতু অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে বেন্টস রুল অনুসারে এর এস ক্যারেক্টারটা কমবে, বুঝতে পারছো? যেহেতু অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে যখন আমি বলবো যে অক্সিজেনের গল্পতে নিয়ে আসছি আমি, when we are considering this one, অর্থাৎ when it is oxygen, so this hybrid orbital, ঠিক আছে, this will have lesser s character Bent's rule অনুযায়ী। যখন অক্সিজেন হচ্ছে কার রেসপেক্টে লেসার এস ক্যারেক্টার, কম্পেয়ার টু দিস হাইব্রিড অরবিটাল, কারণ অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এবার আমি বলতে পারি একই যুক্তিতে, দেখো এই যে হাইব্রিড অরবিটালস গুলো, তাহলে আমি বলছি যেগুলো ফ্লোরিনের দিকে আছে, this will have greater s character as compared to these hybrid orbitals। তাহলে এই হাইব্রিড অরবিটালের যদি গ্রেটার এস ক্যারেক্টার থাকে, তাহলে এর বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে কম্পেয়ার টু দিস বন্ড অ্যাঙ্গেল। দেখো আমি লিখিয়ে দিচ্ছি, আবার বলছি, এটা একটু শক্ত আছে, তোমরা আমি জানি না বুঝতে পারবে কিনা, আমি লেখাচ্ছি পয়েন্ট ওয়াইজ। দেখো আমি বলছি কি, প্রথমেই বলছি যে ইন, বুঝতে বুঝতে লিখবে, হ্যাঁ, ইন SPF3 and S and OPF3 and OPF3, in SPF3 and OPF3, the central phosphorus is sp3 hybridized, the central phosphorus is sp3 hybridized। আর বেশি কিছু বলছি না কিন্তু আমরা, ঠিক আছে, sp3 hybridized, এইটুকুনি বললাম। এবার নেক্সট কি বলছি, সিন্স সিন্স কাইও সিন্স chi-O greater than chi-S, the hybrid orbital, uh, the hybrid orbital, the hybrid orbital of P towards O will have greater S character, will have greater S character, will have greater S character than the hybrid orbital, orbital than the hybrid orbital of P towards S, ঠিক আছে? তার মানে হাইব্রিড অরবিটাল অফ P, এইটার S ক্যারেক্টার will have lesser S character, very sorry, will have lesser S character,
will have a lesser s character হবে, will have a lesser s character than hybrid orbital of p directed towards s. এটা আমরা কি বলছি? বেন্টস রুল। তাহলে বেন্টস রুল অনুসারে আমরা বলছি যে এই যে হাইব্রিড অরবিটালটা দেখো, এটা লেসার এস ক্যারেক্টার হচ্ছে, যেটা অক্সিজেনের দিকে আছে, যেটা অক্সিজেনের দিকে আছে তার লেসার এস ক্যারেক্টার হচ্ছে। ঠিক আছে? তাহলে তাহলে দেখো এই পাতাটা মুছে দিচ্ছি এই পাতাটা, যার দরকার হবে স্ক্রিনশট নিয়ে নেবে, আমি এটা রেকর্ডিং করছি, পাঠিয়ে দেবো। নেক্সট কি বলছি? therefore hybrid hybrid orbitals of p directed towards directed towards directed towards directed towards কার দিকে? ফ্লোরিন in POF3 will have greater s character, will have greater s character than those directed directed towards F in PSF3। বুঝতে পারছো? POF3 তে হাইব্রিড অরবিটাল অফ ফ্লোরিন ডিরেক্টেড টুয়ার্ডস F in PF, তার গ্রেটার এস ক্যারেক্টার হচ্ছে। তাহলে therefore FPF bond angle, therefore FPF bond angle in POF3 will be greater than that in PSF3। এটা তুমি কি লিখবে ব্র্যাকেটে? cos theta equals s divided by s minus 1 equals p minus 1 by p। বোঝা গেল? তাহলে এটা কিন্তু একটু শক্ত প্রশ্ন, মানে এটা কম্পেয়ার করতে দিলে এইভাবে জিনিসটাকে ভাবা চিন্তা করতে হবে। দেখো এটা আমি যেমন পিএফ মানে ফ্লোরিন দিয়ে দিয়েছি, আর তোমাকে ক্লোরিন দিয়েও দিতে পারে। মানে আমি বলতে চাইছি কোয়েশ্চেনটা তোমাকে এরকম ফর্মেও দিতে পারে যে কম্পেয়ার, বা কম্পেয়ার না বলে ডাইরেক্ট বলে দিলাম যে এফ এফ না বলে ক্লোরিন সিএল সিএল পি সিএল সিএল পি সিএল bond angle in PCl3 lesser than PsCl3 lesser PoCl3। explain। ঠিক আছে? দেখো PCl3 তেও কিন্তু এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে, এইখানে আমি বলে দিচ্ছি দিস ইজ অ্যারাউন্ড 101 ডিগ্রিজ। ঠিক আছে? দিস ইজ অ্যারাউন্ড 101 ডিগ্রিজ। তো এটা আমরা কিভাবে বলি বলতো? 101 ডিগ্রিজ 101 নয়, এটা 100 ডিগ্রিজ বলি, 100 পয়েন্ট। আমি অ্যাঙ্গেলটা একটু বলে দিচ্ছি, ধরো এটা হচ্ছে 100.4 ডিগ্রিজ এক্স্যাক্ট বলছি। এইখানে বলছে দেখো দিস ইজ 101.8 degrees and this one is 103.3 degrees। ঠিক আছে? তার মানে এই বন্ড অ্যাঙ্গেলটা খুব, মানে এই বন্ড অ্যাঙ্গেলটা সব থেকে কম, এটা ট্রু, বন্ড অ্যাঙ্গেল বাড়ছে। এখন প্রশ্নটা হচ্ছে এই বন্ড অ্যাঙ্গেলটা যে 100 ডিগ্রি বলছি, তাতে what is your opinion on the state of hybridization of phosphorus?
দেখো এখানে আমরা যে বললাম যে বন্ড অ্যাঙ্গেলটা 100.4, তাহলে তোমার কি মতামত ফসফরাসের স্টেট অফ হাইব্রিডেশন কি হবে? মানে এখানে কি ফসফরাস হাইব্রিডেশন করবে? কি মনে হয় ঋতঙ্কর, তোমার কিছু মতামত আছে? না স্যার, আপাতত তো নেই ভাবছি। ভাবছো? দেখো তুমি নর্মালি যদি ভাবনা চিন্তা করো, তো আমি যেভাবে বলেছিলাম হাইব্রিডাইজেশনের গল্পগুলো তোমাদের যেভাবে হাইব্রিডাইজেশনের গল্পগুলো বলেছিলাম, আমরা বলেছিলাম দেখো তিনটে এই সেন্ট্রাল ফসফরাস, এবার ক্লোরিনের সাইজটা ফসফরাসের থেকে তো খুব একটা ছোট নয়, সেম পিরিয়ডে আছে, তাহলে ক্লোরিনের সাইজ একটু ছোট ঠিকই কিন্তু খুব বেশি ছোট নয়। So there will be steric repulsion if they try to approach at an angle of 90 degrees. মনে পড়ছে? This is the energetics of hybridization যেটা বলেছিলাম। When they will try to approach at an angle of 90 degrees, তিনটে ক্লোরিন দেখো 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলে যেই অ্যাপ্রোচ করতে যাবে they will suffer steric repulsion. Steric repulsion হতে বাধ্য, ক্লোরিনের সাইজ বড়, and that is why there will be sp3 hybridization. তাহলে আমি বলতে চাইছি PCl3 তেও কিন্তু sp3 হাইব্রিডাইজেশন আছে, তা সত্ত্বেও বন্ড অ্যাঙ্গেলটা দেখো 100.4 কি করে হলো, এত কমে গেল কি করে? Because of the large size of chlorine there will be some amount of steric repulsion. বুঝতে পেরেছো? ক্লোরিনের সাইজটা বড়, হাইব্রিডাইজেশন হওয়ার পরও কিছুটা স্টেরিক রিপালশন হচ্ছে, যে কারণে কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা PF3 থেকে বেড়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে চাইছি যে আফটার undergoing sp3 hybridization, there will be some amount of steric repulsion between the three fluorine atoms, between the three chlorine atoms, ঠিক আছে? যার ফলে কিন্তু that is why the ClPCl, this bond angle becomes, there will be some amount of steric repulsion, তাতে bond angle-টা কি হওয়া উচিত? There will be some amount of steric repulsion হলে তো bond angle-টা বেড়ে যাওয়া উচিত, bond angle-টা কমছে কেন? না, steric repulsion দিয়ে এটা এক্সপ্লেন করা যাচ্ছে না, steric repulsion দিয়ে এটা এক্সপ্লেন করা যাবে না, এখানে তোমাকে এস ক্যারেক্টার দিয়ে বলতে হবে, এটা আমার এক্সপ্লেনেশনটা ঠিক হলো না। দেখো স্টেরিক রিপালশন হলে বন্ড অ্যাঙ্গেল তো বেড়ে যাওয়া উচিত, তাই না? বন্ড অ্যাঙ্গেলটা তো কমে গেছে। সো দি এক্সপ্লেনেশন which I am saying is wrong. আমাকে তারপর এটাকে বেন্টস রুল দিয়েই বলতে হবে, অর্থাৎ এই যে হাইব্রিড অরবিটালস গুলো সিন্স বুঝতে পারছো, এখানে স্টেরিক রিপালশন দিয়ে বললে তাহলে তো বন্ড অ্যাঙ্গেলটা আরো বেড়ে যাওয়া উচিত। ন্যাচারালি এইগুলোর কি হচ্ছে, এইগুলোর আমরা বলছি যে দে উইল হ্যাভ লেসার এস ক্যারেক্টার, লেসার এস ক্যারেক্টার হলে আমরা বন্ড অ্যাঙ্গেলটা এক্সপ্লেন করতে পারছি, ঠিক আছে? এইটাতে স্টেরিক রিপালশন হচ্ছে না, বিকজ এইখানে অলরেডি স্টেরিক রিপালশন হয়ে গেছে, স্টেরিক রিপালশন হয়ে এটা তৈরি হয়েছে। হাইব্রিডাইজ করার পর এই যদি স্টেরিক রিপালশন হতো তাহলে বন্ড অ্যাঙ্গেল আরো বেড়ে যেত, কিন্তু বন্ড অ্যাঙ্গেল দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি 104 ডিগ্রি। ন্যাচারালি এরপর আর স্টেরিক রিপালশন কিন্তু নিশ্চয়ই হচ্ছে না। তাহলে আফটার আন্ডারগোয়িং sp3 hybridization, the the s character of hybrid orbital, s character of hybrid orbital, s character of hybrid orbital of p directed towards
directed towards Cl will be lower, ঠিক আছে, যার ফলে হচ্ছে কি রিডিউসিং Cl বন্ড অ্যাঙ্গেল, এবং যার ফলে এই বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 104 মানে 100.4 ঠিক আছে। সো ইটস লাইক দিস। তাহলে নেক্সট আমরা এটা নিয়ে আর ফার্দার এক্সপ্লানেশনে যাচ্ছি না, এই জায়গাগুলো তো আমরা বলেছি, আর ফার্দার এক্সপ্লানেশনে যাচ্ছি। তাহলে নেক্সট আমরা আর একটা কোয়েশ্চেনে যাচ্ছি। এই কোয়েশ্চেনটাও প্রায় আসে দেখবে ইউনিভার্সিটিতে, যে কোয়েশ্চেনটা বলছি। স্যার বলো। স্যার বলছিলাম PaCl3 আর PoCl3 তো কি একই রকম এক্সপ্লেনেশন হবে ফ্লোরিনের হ্যাঁ মতো? হ্যাঁ, একই রকম এক্সপ্লেনেশন। দেখো বন্ড অ্যাঙ্গেলটা একটু বেড়ে যাচ্ছে, একই রকম এক্সপ্লেনেশন। ওকে সেজন্য স্যার। এগুলো আর আমি এই দুটো আর লিখছি না, ঠিক আছে। জাস্ট এটাই বললাম, Okay, এটার বন্ড অ্যাঙ্গেলটা কেন এরম হচ্ছে। তাহলে নেক্সট আমরা আর একটা কোয়েশ্চেনে আসছি। সেটা হচ্ছে দেখবে এই প্রশ্ন দেওয়া হয় যে ইন তোমার SN in SNF3 in SNF3 the FSF bond angle, this bond angle is, just a minute আমি এক্সাক্ট দেখে বলি, হাতের কাছে বই আছে। This bond angle is around 90 degrees, 93 na 94 degrees, 94 degrees. Bond angle is 94 degrees, ঠিক আছে। দিয়ে বললো তোমাকে এক্সপ্লেন, এটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। বেঞ্চুলের প্রশ্ন 2 নম্বরে। তাহলে তোমাকে কিভাবে এগোতে হবে? ফার্স্ট অফ অল তুমি ভিএসিপিআর থিওরি দিয়ে স্ট্রাকচারটা দেখো। সেন্ট্রাল অ্যাটম সালফার, তাহলে 6 নাইট্রোজেন +1 -2, দুটো পাই বন্ড করছে, একটা সিগমা বন্ড আর দুটো পাই বন্ড, আর +3 ফর দ্য 3 ফ্লোরিন। তাহলে 8 8 মানে আমি বুঝে যাচ্ছি টেট্রাহেড্রাল স্ট্রাকচার, ঠিক আছে। তো টেট্রাহেড্রাল স্ট্রাকচার হলে আমরা কিরম বলবো? দেখো এই এস, একটা ট্রিপল বন্ডেড নাইট্রোজেন হবে আর তিনটে ফ্লোরিন আছে। তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটা এতটা কমে যাওয়ার কারণটা কি? বন্ড অ্যাঙ্গেল এটা কমে যাওয়ার কারণ হচ্ছে, দেখো এই এই যে হাইব্রিড অরবিটাল সালফার থেকে নাইট্রোজেনের দিকে যেটা যাচ্ছে, ঠিক আছে, দিস হাইব্রিড অরবিটাল, দেখো সিন্স দের ইজ এ ট্রিপল বন্ড মানে কি খুব ছোট। এখন বন্ড যদি ছোট হয় তাহলে নিশ্চয়ই এটার এস ক্যারেক্টার উইল বি ভেরি হাই। বন্ড ছোট হচ্ছে মানে নিশ্চয়ই হাইব্রিড অরবিটালের এস ক্যারেক্টার বেশি হবে। দেখো ট্রিপল বন্ড হচ্ছে, সো দ্য এস ক্যারেক্টার বিকামস ভেরি হাই। তাহলে উল্টো দিকের এস ক্যারেক্টার, এই কারণে কি হবে? এস ক্যারেক্টার উইল বিকাম লোয়ার, তাই না? এটা এস ক্যারেক্টার অনেক হাই হবে বিকজ ট্রিপল বন্ড, সো এস ক্যারেক্টার উইল বিকামস মাচ লোয়ার। In this case, the S character will become এই যে হাইব্রিড অরবিটাল ডিরেক্টেড টুয়ার্ডস ফ্লোরিন, এইগুলোর ক্ষেত্রে আমরা বলছি the S character will be much lower. Again, দেখো ফ্লোরিন ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ। তার নিজস্ব এই হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য সে কি করবে? হাইব্রিড অরবিটালকে আরো টেনে আনবে, তাতে এস ক্যারেক্টার আরো কমে যাচ্ছে, এগুলোর এস ক্যারেক্টার আরো কমে যাচ্ছে, নিজের দিকে হাইব্রিড অরবিটালস গুলোকে টেনে আনছে। এবং এস ক্যারেক্টার দেখো এতটাই কমে যাচ্ছে। দেখো এস ক্যারেক্টার কমলে কি হয়? আমরা জানি বন্ড অ্যাঙ্গেল কমে।
তো এস ক্যারেক্টার এতটাই কমে যাচ্ছে, তাহলে এই বন্ড অ্যাঙ্গেল দিস ডিক্রিজেস ফ্রম 109.5 থেকে 109.5, মানে আমি sp3 হাইব্রিডাইজেশনের কথা বলছি, সেখান থেকে ডাইরেক্টলি কমে গিয়ে দেখা যাচ্ছে 94 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দুটো পয়েন্ট বলবো এস ক্যারেক্টার কমার জন্য। আমরা কি কি বলছি? ফার্স্ট পয়েন্ট আমাদের কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে there is since there is s triple bond in the hybrid orbital, since there is s triple bond in the hybrid orbital, the hybrid orbital of s, the hybrid orbital of s towards the hybrid orbital of s towards nitrogen will have will have will have very high s character, will have very high s character, will have very high s character. Therefore, s character, s character of hybrid orbitals, s character of hybrid orbitals of s towards fluorine will be very low, will be very low. Also, also, also since, also since chi f much greater than chi s, ঠিক আছে, much greater than chi s, তাহলে এটাকেও বেন্টস রুল বলি। বেন্টস রুল কথাটা তো বলতেই হবে আমাকে। বেন্টস রুল, also since chi f greater than chi s, hybrid orbitals of s, hybrid orbitals of s towards n, sorry, towards f, towards f will further uh, will further have low s character, low s character, যার ফলে হচ্ছে কি, therefore s character of hybrid orbital, এখানে না আমার বারবার হাইব্রিড অরবিটাল কথাটা না বলে তুমি যদি একবার এই হাইব্রিড অরবিটাল কে এইচও করে দাও, হাইব্রিড অরবিটালের পাশে এইচও লিখে দিলে ঠিক আছে, একবার লিখে দেবে আর কি। ঠিক আছে, তাহলে therefore the s character of the hybrid orbital of s towards f will be extremely low. S character of the hybrid orbital of sulfur towards f will be extremely low. Therefore, if f bond angle decreases to a large extent, decreases to a large extent, and becomes nearly 94 degrees. দেখো এই পাশে এইখানটাও বেন্টস রুল লেখা উচিত। ঠিক আছে, যেখানে যেখানে বেন্টস রুল লেখা উচিত সেখানে লিখে দেবে কিন্তু।
এগুলো ভুল করবে না। এবং দেখো এখানে ওই cos থিটা এটাও লিখে দেওয়া উচিত, s ডিভাইডেড বাই s মাইনাস ওয়ান ইকুয়ালস p মাইনাস ওয়ান বাই p, এটাও লিখতে ভুলবে না, বুঝেছো? এখন এই একই ধর, কেউ কিছু বললে? Right. একই ধরনের একটা কোয়েশ্চেন দেয়নি কোনোদিন, কিন্তু দিতে পারে, এটার সঙ্গে একবারে রিলেটেড। তো আমি বোর্ডটা মুছছি, যার মনে হচ্ছে স্ক্রিনশট নেওয়া নিয়ে নাও। দেখো এখানে আমরা যেমন এসএন, এই মলিকিউলটার কথা বলেছি SnF3, এখানে আমরা দেখিয়েছিলাম দেখো এই সালফার ট্রিপল বন্ড N এরকম দেখালাম, আর F3। এখন আরেকটা এই রিলেটেড মলিকিউল আছে, মানে কম্পারেবল স্ট্রাকচার, সেটা হচ্ছে এস, এই তিনটে F3 যেরকম আছে, তিনটে F3 এগুলো একই রকম। তো এইখানটা দেখো একটা অর্গানিক মইটি, এই সি তার সঙ্গে CF3 আছে, ট্রিপল বন্ড CF, বুঝতে পেরেছো? দেখো ট্রিপল বন্ড থাকলে গল্পটা তো সিমিলার হবে। এবং দেখো এটার এই ট্রিপল, এই জিনিসটার মানে বেসিক্যালি দিস নাইট্রোজেন ইজ নাও রিপ্লেসড বাই দিস গ্রুপ, এই নাইট্রোজেনটার বদলে আমরা এই গ্রুপটাকে দিয়ে দিচ্ছি, তাই না? এবং এখানের গল্পটাও কিন্তু একই রকম, বুঝেছো? এইখানে গল্পটাও কিন্তু দেখবে যে ইউল ফাইন্ড দ্যাট দিস বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা 94 ডিগ্রি, আর এই বন্ড অ্যাঙ্গেলটা দেখবে 93 ডিগ্রি, 93 ডিগ্রি, গল্প এক। তাহলে তোমাকে যদি এই প্রশ্নটা এরম ভাবে দেয়, আম, তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি ট্রাইফ্লোরো ইথিলি ইথিলিডিন সালফার ট্রাইফ্লোরাইড, ট্রাইফ্লোরো, দিস ইজ ট্রাইফ্লোরো ইথি, তাই তো, সালফার। তাহলে এই জিনিসটা ওই পোর্শনটা বললাম সালফার ট্রাইফ্লোরাইড। তাহলে এই দুটোর ক্ষেত্রেই গল্পটা একই রকম, হ্যাঁ? তাহলে যদি দেয় এই মলিকিউল, একই রকম গল্প করে যাবে, কিছু নেই, কোয়েশ্চেনের উত্তরটা সেম হলো। বেশ, নেক্সট, এটা মুছে দিচ্ছি। দেখো আমরা যখন বেঞ্চ রুল বলেছিলাম, আমরা একটা টার্ম মানে স্টার্ট করেছিলাম যখন, আমি জানি না বলেছিলাম কিনা, অ্যাপিকোফিলিসিটি এই টার্মটা ইউজ করেছিলাম, অ্যাপিকোফিলিসিটি বলেছিলাম না? না স্যার। বেশ, হ্যাঁ অ্যাপিকোফিলিসিটি বলেছিলাম। স্যার অনলাইনে বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার অনলাইনে বলেছিলেন। আচ্ছা অফলাইনে হয়তো বলা হয়নি, আমি জানি না কবে তোমাদের অফলাইন করিয়েছি এর মধ্যে। তো যাই হোক, যখন একজন বলছে না, তাহলে আমি নয় ধরলাম অফলাইন যারা পড়ে তারা শেখেনি, নাকি এরকম অ্যাজাম্পশন কি ভালো হবে? না, ইট ইজ এ টোটালি রং অ্যাজাম্পশন। অনলাইনে পড়াইনি,
এই অফলাইন No, sir, you have not. You have বৃহস্পতিবারের not ব্যাচে পড়ানো হয়নি স্যার। taught this. স্যার হয়তো বুধবারের ব্যাচে বলেছিলেন, বৃহস্পতিবারের ব্যাচে বলেন। হ্যাঁ স্যার। মেবি হতে পারে বুঝেছো? জাস্ট টার্মটা বলে দিই তাহলে। অ্যাপিকোফিলিসিটি মিনস যে মোর ইলেকট্রোনেগেটিভ, এই টার্মটার মানে হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ মোর ইলেকট্রোনেগেটিভ substituents, more electronegative substituents prefer to occupy axial sites in a TDP structure. ঠিক আছে? নাও এই জিনিসটাকেই বলা হচ্ছে অ্যাপিকোফিলিসিটি, মানে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট গুলো দেখা যাচ্ছে অ্যাক্সিয়াল বা অ্যাপিকাল সাইটের প্রতি তাদের একটা প্রচন্ড অ্যাট্রাকশন আছে। সেই সেই কারণে বলছে অ্যাপিকোফিলিক বা অ্যাপিকোফিলিসিটি। So if you look at the more electronegative element fluorine, it will prefer to occupy axial sites over the equatorial sites. তার মানে PF, তার মানে তোমাকে যখন বলা হচ্ছে PF2Cl3 molecule, so obviously fluorine will occupy the axial sites. Why? তার কারণ হচ্ছে অ্যাক্সিয়াল সাইটস গুলোর হাইব্রিড অরবিটাল হচ্ছে PD, আর ইকুইটোরিয়াল সাইটস গুলোর হচ্ছে sp2। মনে পড়ছে? তাহলে sp2 যেহেতু হাইব্রিডাইজ, তাহলে এটার s ক্যারেক্টার বেশি। তাহলে যার s ক্যারেক্টার যেখানে বেশি, ঠিক আছে, সে লেস ইলেকট্রোনেগেটিভের সঙ্গে বাইন্ড করবে। আর যেটা যে হাইব্রিড অরবিটাল having lesser s character, these hybrid orbitals, they are having lesser s character, so they will prefer to bind to more electronegative elements. ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাপিকোফিলিসিটি, অর্থাৎ আমরা বলতে চাইছি যে more electronegative substituents prefer to occupy axial site in a DBP structure। কারণটা কি? কারণটা হচ্ছে since uh, the hybrid orbitals, since the hybrid orbitals of central atom directed towards apical বা axial, যা বলবে apical বা axial site, apical বা axial site বা axial site will will have বা have lesser s character। ঠিক আছে? মানে বেসিক্যালি বেনসুনের গল্পটাই হচ্ছে, বেনসুনের গল্পটা ঘুরিয়ে উল্টো দিক থেকে বলছি। মানে more electronegative substituents will prefer to bind to hybrid orbitals having lesser s character। তাহলে এইটাকে আমরা জিনিসটাকে বলি, এই টার্মটাকে বলি হচ্ছে অ্যাপিকোফিলিসিটি। ঠিক আছে? তাহলে এই অ্যাপিকোফিলিসিটি ইজ বেসিক্যালি a manifestation of Bend's rule। বেসিক্যালি বেন্ডস রুলেরই গল্প অ্যাপিকোফিলিসিটিটা। ঠিক আছে? বেশ, এখন এরপর আমি জানি না, নিশ্চয়ই বলেছিলাম যে এটা মুছছি। স্যার বলো। স্যার বলছি অ্যাসাইনমেন্টে একটা কোয়েশ্চেন ছিল যে ডিসকাস দ্য স্ট্রাকচারস অফ পিসিএলসি পিবিআরসি, তাহলে এই পিসিএল2 পিবিআরসি ওটা কি এই এক্সপ্লেনেশন দিয়েই হবে? হ্যাঁ নিশ্চয়ই। আর ওই PF2 CF3 হোল 3, তাহলে CF3 হোল 3 অ্যাসাইনমেন্টের প্রশ্নে পরে এসো। আচ্ছা আমার শেষ করতে দাও চ্যাপ্টার। আমি পুরো চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট দিয়ে ফেলেছি তোমাদের ঠিকই, কিন্তু আমার চ্যাপ্টারটা তো এখনো শেষ হয়নি। হ্যাঁ স্যার চলছে। এখনই যেগুলো আটকাচ্ছে সেগুলো আটকানোর মধ্যে রাখো, আমাদের আলোচনা হবে, কিন্তু আমাকে চ্যাপ্টার শেষ করতে হবে। ঠিক আছে। তাহলে এটা মুছছি। আচ্ছা, এটার সঙ্গে আমি নিশ্চয়ই বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে যে এই PF5 যদি বলি, ঠিক আছে, PF5, সেখানে PF অ্যাক্সিয়াল
গ্রেটার দ্যান পিএফ ইকুয়েটোরিয়াল বলেছিলাম? Yes, sir. যদি না হয়ে থাকে, যে না বলবে তাকে আমি আবার মানে তাহলে আমাকে এক্সপ্লেন করতে হবে আবার। যেমন ধরো পিসিএল 5 এ পিসিএল অ্যাক্সিয়াল দিস ইজ গ্রেটার দ্যান পিসিএল ইকুয়েটোরিয়াল, এটা আমরা বলেছিলাম। কিংবা SF4, তুমি যদি SF4 দেখো, সালফার টেট্রাফ্লোরাইড, ইফ ইউ লুক অ্যাট SF4, একই গল্প, এই SF অ্যাক্সিয়াল গ্রেটার দ্যান SF ইকুয়েটোরিয়াল। তার মানে সোজা কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিয়াল বন্ডস আর লঙ্গার দ্যান ইকুয়েটোরিয়াল বন্ডস। কি হচ্ছে বলো দেখি, এটা মুছে গেল কেন? তাহলে অ্যাক্সিয়াল বন্ডস আর অলওয়েজ লঙ্গার দ্যান ইকুয়েটোরিয়াল বন্ডস, ঠিক আছে তো? এটা হচ্ছে দিস ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ বেন্টস রুল। তাহলে আমরা বেন্টস রুল অনুসারে এই গল্পটা আমরা আলোচনা করেছিলাম। দেখো, যে অ্যাক্সিয়াল বন্ডস দে আর লঙ্গার দ্যান ইকুয়েটোরিয়াল বন্ডস। কিন্তু পার্টিকুলারলি এই মলিকিউলটা নিয়ে দেখা গেছে যে 19F NMR, তোমরা NMR নামটা হয়তো শুনেছো, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, and 31P NMR studies। এখান থেকে দেখা যাচ্ছে, এই স্টাডিজ থেকে দেখা যাচ্ছে, ইট ওয়াজ অবজার্ভ, এখান থেকে দেখা যাচ্ছে যে অল PF lengths are equal in PF5। তার মানে এই 19F NMR কিংবা 31P NMR, এখন NMR তোমরা পরবর্তীকালে জানবে দিস NMR স্টাডিজ আর কোয়াইট রিলায়েবল, ঠিক আছে? সেখান থেকে দেখা যাচ্ছে সবকটা বন্ড লেংথ সমান। যদিও আমরা রুল অফ ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে আমরা আগেই এক্সপ্লেন করেছি যে না, অ্যাক্সিয়াল বন্ডগুলো দে শুড বি লঙ্গার, কিন্তু NMR স্টাডিজ থেকে দেখা যাচ্ছে সব বন্ড লেংথ সমান হওয়া উচিত। তাহলে হাউ ইজ ইট পসিবল? তাহলে NMR রেজাল্টটা কি ভুল? মানে NMR ইউজুয়ালি খুব রিলায়েবল রেজাল্ট দেয়, যে কারণে আমরা যখন ধরো কোনো পেপার লিখি সব সময় অ্যাসোসিয়েটেড ওই NMR সাপ্লিমেন্টারি ইনফরমেশন বলে, ইলেকট্রনিক সাপ্লিমেন্টারি ইনফরমেশন, ESI কি আমরা, এটা আলাদা করে জমা দিতে হয়। সেখানে আমাদের সব NMR দিতে হয়, কিন্তু সব কটা যা যা বানিয়েছি, যা যা করেছি, সব NMR চাই, ঠিক আছে? NMR রিপোর্ট করতে হয়। সো NMR স্টাডিজ দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি রিলায়েবল। তাহলে এরকম একটা রিলায়েবল স্টাডিজ থেকে দেখা যাচ্ছে যে অল PF লেংথস আর ইকুয়াল। হাউ ইজ ইট পসিবল? ঠিক আছে? তখন ভাবা হলো, তাহলে দেখো নিশ্চয়ই NMR তো একটা ধরো ফিজিক্যাল মেজারমেন্ট, তো NMR দেখতে পাচ্ছে, দেখো এটা তো দিস ইজ দ্য রিয়ালিটি, which we can explain theoretically, ঠিক আছে? এটা থিওরিটিক্যালি আমরা পরিষ্কার এক্সপ্লেন করতে পারছি, কিন্তু NMR রেজাল্টে এই রিয়েল জিনিসটা, ছবিটা আসছে না। তাহলে তখন ভাবা হলো, তাহলে NMR নিশ্চয়ই মানে এমন কিছু মলিকিউলটার মধ্যে ঘটনা ঘটছে এই PF5 মলিকিউলটার মধ্যে, এমন কিছু ঘটনা ঘটছে যাতে নিশ্চয়ই NMR is unable to distinguish between the axial and equatorial bond। মানে এই যে অ্যাক্সিয়াল বন্ড আর ইকুয়েটোরিয়াল বন্ডের মধ্যে পার্থক্য যে আছে, PF অ্যাক্সিয়াল আর PF ইকুয়েটোরিয়ালের মধ্যে যে পার্থক্য আসছে, NMR সেটা বুঝতে পারছে না। তাহলে এমন কিছু ঘটনা নিশ্চয়ই ঘটছে যে NMR এর পক্ষে এই অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল বন্ডের মধ্যে কিছু পার্থক্য করা সম্ভব হচ্ছে না। তখন সায়েন্টিস্টরা ভাবনা চিন্তা করলো, পার্টিকুলারলি দ্য থিওরিটিক্যাল কেমিস্ট, যারা ক্যালকুলেশনস করে, কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশনস করে, তাদের বলা হয় থিওরিটিক্যাল কেমিস্ট্রি। তো থিওরিটিক্যাল কেমিস্টরা তখন যেটা করলো হচ্ছে, দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট।
আমি মুছছি। কিভাবে ভাবলো? তখন বললো যে তারা, যে দেখো তুমি যদি এরকম ঘটনা ঘটে, এমন কিছু ঘটনা ঘটে যাতে এই দুটো অ্যাক্সিয়াল এবং ইকুয়েটোরিয়ালের মধ্যে, ঠিক আছে, এইটার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে তাদের মধ্যে যদি এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, এই ফ্লোরিনস গুলো যদি এক্সচেঞ্জ হয় এবং এই এক্সচেঞ্জ গুলো যদি খুব ফাস্ট হয়, প্রচন্ড ফাস্ট হচ্ছে, এবং এনএমআর এর মেজারমেন্টের তো একটা পার্টিকুলার সময় আছে, একটা টাইম পিরিয়ড আছে। তার মানে এই ধরো এই টাইম পিরিয়ড, এটাকে আমরা বলছি টাইম উইন্ডো, ঠিক আছে। এনএমআর এর টাইম উইন্ডো মানে আমি কথার কথা বলছি 0.00 সামথিং সেকেন্ডস। তাহলে এই টাইম উইন্ডোর মধ্যে যদি এই এক্সচেঞ্জটা হয়, তাহলে এনএমআর এর পক্ষে কিন্তু এইটা বোঝা সম্ভব নয়। মানে কিরম বলছি, ধরো আমাদের চোখের রেসপেক্টে বলছি, আমরা এনএমআর দেখছি, আমরা কথা বলছি, তো আমরা যেমন চোখে দেখছি, ধরো ইফ ইউ লুক অ্যাট, তুমি যদি উপরে পাখার দিকে তাকাও, তুমি দেখবে 3টে ব্লেড আছে বা 4টে ব্লেড, যার যেরম ঘরে যেরম আছে। তো 3টে ব্লেড আছে, এই 3টে ব্লেড পাখাটা যখন তুমি দাঁড় করিয়ে রেখেছো, তুমি দেখতে পাচ্ছ যে দ্য 3 ব্লেডস, ইউ ক্যান ডিস্টিংগুইশ বিটুইন দেম, তাই না? কিন্তু তুমি যেই পাখাটা চালাচ্ছ, পাখাটা চালালে গল্পটা কিরম দাঁড়াচ্ছে, তখন ব্লেড গুলো তাদের পজিশনস, গুলো ইন্টারচেঞ্জ করছে। মানে আমি বলতে চাইছি যে দেখো, যেটা এখানে ছিল সেটা হয়তো এখানে চলে আসছে, যেটা এখানে ছিল সেটা এখানে চলে আসছে, যেটা এখানে ছিল সেটা এখানে আসছে, এন্ড দে কিপ অন চেঞ্জিং। তাহলে ব্লেড যদি কনস্ট্যান্টলি তার পজিশন চেঞ্জ করে, তাহলে তুমি কিরম দেখছো? তুমি দেখছো এই এই পাখাটা এরকম, এই ইয়েটা আছে, বলটা আছে, আর the blades, since the blades are changing their position, so the entire thing will look like this. তুমি as such কিচ্ছু বুঝতে পারছো না। তার মানে তুমি তোমার চোখের পক্ষে দেখা সম্ভব নয় এর বেশি যখন চলছে। তেমনি তেমনি এই টাইম উইন্ডো, এই যে টাইম উইন্ডো যার মধ্যে আমরা এনএমআর মেজারমেন্ট করছি, এনএমআর নিশ্চয়ই এই দুটো, এই দুটোর মধ্যে নিশ্চয়ই এক্সচেঞ্জ হচ্ছে, এগুলোর মধ্যে নিশ্চয়ই এক্সচেঞ্জ হচ্ছে, যেটা এনএমআর বুঝতে পারছে না। তা না হলে এনএমআর এর পক্ষে এই দুটো বন্ড কেন এনএমআর ডিস্টিংগুইশ করতে পারবে না? আমরা পরিষ্কার থিওরিটিক্যালি বলছি যে দিস টু বন্ডস দে আর ডিফারেন্ট, অথচ এনএমআর থেকে বলছি এই বন্ড গুলো সমান। তখন সায়েন্টিস্টরা ভাবলো নিশ্চয়ই এরকম কোনো এক্সচেঞ্জ হচ্ছে, and this exchange process must be extremely fast so that NMR cannot detect it. আমি সহজ বাংলা ভাষায় বোঝাতে পেরেছি তো? এবার অ্যাকচুয়াল সায়েন্সে আসছি, বোঝাতে যাকে পারিনি বলবে। তখন সায়েন্টিস্টরা বললো তাহলে এই যে এক্সচেঞ্জ হচ্ছে, তা এটা এক্সচেঞ্জের প্রসেসটা কিরকম হবে তাহলে? তখন বলা হলো দেখো, ইফ ইউ লুক অ্যাট, দেখো আমরা এই টিবিপি স্ট্রাকচারটাকে আমি যদি এইভাবে দেখাই, সাপোজ দিস ইজ আ স্ফিয়ার, এই একটা স্ফিয়ার, যেখানে আমরা এই গ্রেট সার্কেলটা নিচ্ছি, গ্রেট সার্কেল বোঝো নিশ্চয়ই, ইকুয়েটর, ইকুয়েটর ইজ এ গ্রেট সার্কেল। এই ফসফরাস আমরা ধরছি, these are the positions of the fluorine. So এই ইকুয়েটোরিয়াল প্লেনেতে দেখো 3টে ফ্লোরিন আছে এরকম, আমরা যদি এইভাবে দেখাই 3টে ফ্লোরিন, দেখো these three they are on the equatorial plane. এছাড়া like this, এবারে বলা হচ্ছে এনি ওয়ান, মানে মেকানিজমটা কি বলছে, এই যে তুমি 3টে ইকুয়েটোরিয়াল ফ্লোরিন দেখছো, ঠিক আছে, among these 3 equatorial fluorine, এইটা, এইটা and এইটা, ঠিক আছে, এই 3টের মধ্যে বলছে যে কোনো একটা, এনি ওয়ান অফ দেম
মেবি দিস ওয়ান, এটা করছি আমার দেখাতে, ছবিটা বুঝতে তোমাদের সুবিধা হবে বলে। দিস বিহেভস অ্যাজ আ পিভট অ্যাটম, মানে সে স্ট্যাটিক, ফিক্সড আছে। সো দিস বিহেভস অ্যাজ আ পিভট অ্যাটম। যে কোনো একটা ইকুয়েটোরিয়াল ফ্লোরিন ইট বিহেভস অ্যাজ আ পিভট অ্যাটম। পিভট অ্যাটম হচ্ছে মানে ফিক্সড আছে। এবং কি হচ্ছে, এই যে অ্যাক্সিয়ালটা, এইটা এইদিকে আসছে এরম জায়গায় উপর দিক থেকে, আর ইকুয়েটোরিয়ালটা দেখো এই পিছন দিকটা এরম ভাবে আসছে। দিস ইকুয়েটোরিয়াল ইজ কামিং ব্যাক। ঠিক একই ভাবে এই অ্যাক্সিয়ালটা, নিচের যে অ্যাক্সিয়ালটা এইভাবে একটু এইদিকে চলে আসছে, and this is coming in front। দেখো এরম জায়গায় চলে আসছে। তাতে এফেক্টটা কি হচ্ছে, ইট পাসেস থ্রু এ ট্রানজিশন স্টেট করে ফাইনাল যেটা হচ্ছে, আমি ট্রানজিশন স্টেটটা পরে আনছি। দেখো ফাইনাল যে জিনিসটা হচ্ছে, দেখো দেখো এই ফসফরাস, এই যে ফ্লোরিনটা, এই ফ্লোরিনটা কিন্তু এই সামনে চলে আসছে, আর এই যে পেছনের ফ্লোরিনটা এই পেছন দিকে চলে যাচ্ছে। এইটা ফিক্সড ছিল। এবার এফ অ্যাক্সিয়াল যেটা, এইটা কোথায় আসছে, এরম জায়গায় চলে আসছে। আর এই যে এফ অ্যাক্সিয়ালটা দেখো এরম জায়গায় চলে এসছে। এইগুলো ইকুয়েটোরিয়াল ছিল। বুঝতে পারছো, এইরকম ধরনের হচ্ছে জিনিসটা। and it passes through a square pyramidal, এরকম একটা স্কোয়ার পিরামিডাল ট্রানজিশন স্টেট দিয়ে পাস করে। ইট passes through a square pyramidal transition state, স্কোয়ার পিরামিডাল ট্রানজিশন স্টেট, টিএস। তার মানে এফেক্টিভলি আমরা দেখতে পাচ্ছি, দেখো ইনিশিয়ালি আমরা ইকুয়েটোরিয়াল প্লেন যেটাকে বলেছিলাম, ভালো করে দেখো, ইনিশিয়ালি দিস ওয়াজ দ্য ইকুয়েটোরিয়াল প্লেন। আমরা এই ইকুয়েটোরিয়াল প্লেনটাকে কিন্তু আমরা এইটাকে ইকুয়েটোরিয়াল প্লেন বলেছিলাম। দেখো দিস ওয়াজ দ্য ইকুয়েটোরিয়াল প্লেন। নাও দ্য ইকুয়েটোরিয়াল প্লেন হ্যাজ চেঞ্জড। নাও দিস হ্যাজ বিকাম দ্য ইকুয়েটোরিয়াল প্লেন। নাও দিস হ্যাজ বিকাম দ্য ইকুয়েটোরিয়াল প্লেন। ইকুয়েটোরিয়াল প্লেনের একটা, এই ফ্লোরিনটা উপরে আছে, আর এই ফ্লোরিনটা নিচের, অন্যটা নিচের দিকে আছে। বুঝতে পারছো? তার মানে এই যে ঘটনা ঘটছে, এই জিনিসটা, দিস ইজ দি মেকানিজম। একবার এদিক থেকে এদিকে আসছে, একবার এদিক থেকে এদিকে যাচ্ছে। তার মানে ইফ দিস প্রসেস ইজ এক্সট্রিমলি ফাস্ট, যদি প্রচন্ড ফাস্ট হয় এই প্রসেসটা, তাহলে দেখো এনএমআর এর যে টাইম উইন্ডো, তার মধ্যে তার থেকেও যদি ফাস্টার হয়, তাহলে এনএমআর এই অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল মধ্যে পার্থক্য বুঝতে পারবে না। ওই সেই পাখার ব্লেডের মতো গল্পটা দাঁড়াবে, খুব জোরে ঘুরছে। ঠিক আছে, it will not be able to distinguish between the equatorial and the axial bonds, এবং তখন ও একটা টাইম অ্যাভারেজ স্ট্রাকচার দেবে, যেখানে সব বন্ডগুলোকেই মনে হবে দে আর অ্যাপারেন্টলি অফ ইকুয়াল লেন্থ। বুঝতে পেরেছো? এবং এই যে প্রসেসটা, ঠিক আছে, এই যে মেকানিজম যেটাকে হচ্ছে, এটাকে বলা হয়, দিস ইজ হোয়াট উই সে ইজ বেরিস সিউডোরোটেশন।
Right? This is what is known as Berry's seal rotation. বুঝতে পারলে? So this is the mechanism. তাহলে তোমাকে পরীক্ষায় যদি এরকম দেয় কোয়েশ্চেনটা, তাহলে তোমাকে এই কোয়েশ্চেনটাই দিবে। ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে? You have to show this. এই জিনিসটা দেখাবে। ঠিক আছে? দেখানোর পর গল্পটা লিখতে হবে এবারে। তাহলে এটা কি মুছবো? মুছে দিচ্ছি। তাহলে আমরা এখানে বলবো কি যে it has been theoretically proposed theoretically calculated লিখি propose কথাটা না বলি it has been theoretically calculated it has been theoretically calculated that PF5 undergoes pseudo rotation. PF5 undergoes pseudo rotation by the above mechanism. যেটা আমরা দেখালাম ছবিটা, প্রথমে ছবিটা দেখি এটা বলি, where there occurs exchange of equatorial and axial fluorine atoms. Where there occurs exchange of equatorial and axial fluorine atoms ঠিক আছে, via a square pyramidal transition state. তারপরে পয়েন্ট কি লিখছো? It has been further it has also been explained that the rate of axial এরকম ভাবে লিখছি equatorial exchange, the rate of axial equatorial exchange is extremely fast. The rate of axial equatorial exchange is extremely fast. স্যার আন্ডারগোজের পরে ওটা কি লিখেছেন? এই যে pseudo rotation, এটাই তো টার্মটা ইউজ করলাম আগের পাতায় লিখলাম Berry's pseudo rotation. It has also been explained that the rate of axial equatorial exchange is extremely fast, and even faster than the time window
of NMR measurement, even faster than the time window of NMR measurement. বুঝতে পেরেছেন? Thus, NMR practically observes, NMR actually দেখছে আর কি বা observe করছে, observes a time average structure, observes a time average structure. NMR observes the time average structure where all the observes the time average structure where all PF lengths appear to be equivalent. All PF lengths appear to be equivalent. বুঝতে পেরেছো? তা তোমাকে গুছিয়ে এরকম ভাবে লিখতে হবে। দেখো তিনটে আলাদা আলাদা করে ডট দিয়ে লিখলাম যাতে এক্সামিনারে বুঝতে সুবিধা হয় এবং তোমার নম্বর পেতে সুবিধা হয়। তার মানে এই জিনিসটা তোমাকে 2 নম্বরের কোয়েশ্চেন দিতে পারে, তার মধ্যে 1 নম্বর বা হাফ নম্বর থাকবে হয়তো মেকানিজমটা যেটা দিচ্ছ, ওইটা না দিলে পরিষ্কার হাফ নম্বর বাদ। সিউডো রোটেশন টার্মটা যদি না লেখো, ঠিক আছে, তার জন্য কিন্তু হাফ নম্বর কাটবে। মানে ইফ ইউ ডু নট রাইট যে কি তার মেইন টার্মটা, যেমন ধরো বেন্ট শু, তুমি যদি না দাও, ওইখানে লেখা থাকে মার্কিং স্কিমে, এই টার্মস গুলো যদি না দাও তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। এইগুলো মেইন টার্ম হলো। তাহলে আমরা এখানে দেখলাম যে এই ঘটনাটা ঘটছে। এবার নেক্সট আমরা এই আইডিয়াটা নিয়ে ফার্দার প্রসিড করব টু অ্যানাদার মলিকিউল। খুব কমন কোয়েশ্চেন, এটা মুছে দিচ্ছি। জাস্ট মিনিট, আমি একটু জল খাচ্ছি। যদি কারোর কিছু প্রশ্ন থাকে বলতে পারো মোছার আগে। স্যার এক্সট্রিমলি ফাস্টের পরে ওটা কি লিখেছেন? and even faster, and এটা একটু ইয়ে হয়ে গেছে আসলে, and even faster than তাহলে এবার নেক্সট আমরা এই আইডিয়াটা নিয়ে আরেকটা কোয়েশ্চেন which is also very very common, সেটা হচ্ছে explain whether 19F NMR, কেউ কিছু বলছো? এই কে কি বলছো? Explain whether 19F NMR and 31P NMR will be able to distinguish between axial and equatorial PF bonds
axial and equatorial pf bonds in কিসে কিসে প্রথমটা অলরেডি আমরা করিয়ে দিলাম pf5 নাম্বার বি me pf4 নাম্বার সি me2 pf3 ঠিক আছে দেখো প্রথমটা আমরা অলরেডি করে দিলাম যে ডিস্টিংগুইশ করতে পারবে না তাই তো প্রথমটা আমরা বললাম যে অল pf bonds will appear to be equivalent আমরা কেন বললাম তার পিছনে যুক্তি দিলাম এবার দ্বিতীয়টা আর তৃতীয়টায় আসবো দেখো তোমাকে কোয়েশ্চেনটা এইটা দিয়ে দেবে না হয়তো মানে তোমাকে যে কোনো দুটো দেবে যদি এটা দেয় তো ঠিক আছে তোমাকে মেকানিজমটা সেক্ষেত্রে তুমি একটু জেনারেলাইজ ওয়েতে দেখাবে ধরো তোমাকে এরকম ডিস্টিংগুইশ করতে দিচ্ছে তাহলে তোমাকে মেকানিজমটা কিভাবে দেখাবে তুমি তখন মেকানিজমের তোমার একটু জেনারেলাইজ ওয়েতে দেখাবে মানে আমি বলতে চাইছি ধরো এই এই সেন্ট্রাল পি বলছো তো আর এইগুলো এইভাবে দেখাচ্ছ এইভাবে দেখাচ্ছ এটা এখানে তুমি জাস্ট এখানে ইকিউ দেবে এখানে ইকিউ দেবে এখানে ইকিউ দেবে এখানে এক্স লিখবে এখানে এক্স লিখবে তাহলে ঝামেলা মিটে যায় ঠিক আছে তারপর তুমি কি করলে করে এই টিবিপি ট্রানজিশন স্টেট দেখালে দেখিয়ে তুমি কি করছো এই এই সেন্ট্রাল পি এই কিউ দুটো দেবে এইভাবে আর বাকি তিনটে পজিশন তুমি এইভাবে দেখিয়ে দিচ্ছ এই অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল তার মধ্যে তুমি কি করছো এইটাকে পিভট করে দিচ্ছ পিভট পিভট অ্যাটম বলে দিচ্ছে তার মানে বাকিগুলোর মধ্যে এই এক্সচেঞ্জটা হচ্ছে তাই তো দিস ইজ দ্য পিভট অ্যাটম তাহলে একটু জেনারেলাইজ ওয়েতে করে দিবে এইখানে টিবিপি সরি এখানে হচ্ছে স্কোয়ার পিরামিডাল ট্রানজিশন স্টেট স্কোয়ার পিরামিডাল ট্রানজিশন স্টেট তাহলে এবার প্রশ্ন হচ্ছে আমরা এইটায় আর এইটায় কিভাবে আলোচনা করব ঠিক আছে তাহলে তুমি যদি তিনটেও দিত তুমি এইভাবে দেখাতে দেখিয়ে দেখো যদি তিনটে দিত তাহলে 3 নম্বর থাকতো তাহলে 3 নম্বর থাকলে প্রথমটাও বলতে হবে দ্বিতীয়টাও বলতে হবে তৃতীয়টাও বলতে হবে সবকটাই বলতে হবে আলাদা করে তাই না তাহলে প্রথমটা নিয়ে তো আমরা একবার বলেছি দ্বিতীয়টায় আমরা কি বলবো দেখো আমি মেকানিজমটা মুছছি স্যার 1 মিনিট স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে হ্যাঁ স্যার হয়ে গেছে তাহলে দেখো আমরা যখন MEPF4 বলবো দেখো অ্যাকর্ডিং টু বেন্টস রুল দেখো অ্যাকর্ডিং টু বেন্টস রুল MEPF4 এর স্ট্রাকচার হচ্ছে এটা fluorine will occupy equatorial site ঠিক আছে because fluorine is more electronegative since fluorine is more electronegative the fluorine atoms will preferably occupy an equatorial site এই মিথাইলটাকে CH3 বলি কার্বনের রেসপেক্টিভ মানে কার্বনটা যেহেতু লেস ইলেকট্রোনেগেটিভ সো এই স্ট্রাকচার দেখছি আর পাশের স্ট্রাকচারটা হচ্ছে the two fluorines they will occupy equatorial sites and there is another fluorine this one তাহলে this is the structure of C
তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, দেখো এই বি দেখছো আর সি দেখছো, কোনটায় সিউড রোটেশন হবে? সিউড রোটেশন আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কোনো একটা মুহূর্তে যদি আমরা এমি, if you consider this methyl as the pivot atom, then pseudo rotation can occur. The fluorine atoms can be exchanged, তাই না? But if you consider one of this methyl as a pivot atom, this process of exchange will not be allowed. Why not? Because 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 this methyl cannot occupy an equatorial position in preference to fluorine. দেখো ফ্লোরিন ইকুয়েটোরিয়াল সাইডে থাকতে বাধ্য, মিথাইলের সঙ্গে এক্সচেঞ্জ হয়ে মিথাইল ইকুয়েটোরিয়াল সাইডে চলে আসবে আর ফ্লোরিন অ্যাক্সিয়াল সাইডে যাবে, এটা সম্ভব নয়। এখানে এই গল্পগুলো ছিল না, ঝামেলা ছিল না, কিন্তু এই এক্সচেঞ্জ আরামসে হবে, এই এক্সচেঞ্জ আরামসে হবে। দে ক্যান এক্সচেঞ্জ দেয়ার পজিশনস, যার ফলে সিরোটেশন হতে পারবে। কিন্তু যেহেতু এই ফ্লোরিনটার সঙ্গে এই মিথাইলের এক্সচেঞ্জ পসিবল নয়, বিকজ ফ্লোরিন ক্যানট অকুপাই an an axial position, I'm sorry, cannot occupy an equatorial position in preference to methyl. Naturally this exchange is not favored, এটা ফেভার্ড হবে না, যার ফলে এখানে সিউড রোটেশন কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমরা পয়েন্টগুলো কি লিখবো দেখো, দ্বিতীয় আর তৃতীয়টা, প্রথমটার পয়েন্ট তো আমরা লিখে দিয়েছি, দ্বিতীয় আর তৃতীয়টা আমরা কিরকম পয়েন্ট লিখবো? আমরা লিখবো হচ্ছে এরকম যে in B pseudo rotation can occur with a methyl group as a pivot atom, with the methyl group as pivot atom, and there will be equatorial axial exchange, ঠিক আছে? Hence the four fluorine atoms will appear as equivalent from NMR studies. ঠিক আছে, কারণ এক্সচেঞ্জ হচ্ছে, চারটে ফ্লোরিন অ্যাটম ইকুইভ্যালেন্ট লাগছে বি এর ক্ষেত্রে। তাহলে আমায় সি এর ক্ষেত্রে কি বলতে হবে? সি এর ক্ষেত্রে আমরা কি বলবো তাহলে? স্যার বলো। স্যার অ্যাপিয়ার অ্যাজ ইকুইভ্যালেন্টের পরটা কি লিখেছেন? from NMR studies. তাহলে আমাদের এই 3 নম্বরটা আমাদের মানে সিটায় কি লিখতে হবে সেটা বলে দিই। স্যার ইকুইভ্যালেন্টের পর ওটা কি লিখেছেন এনএমআর স্টাডিজ এর আগে? ফ্রম। আচ্ছা, আসলে এই করলে, লাইভ রেকর্ডিং করলে না একটু হাতে লেখাটা একটু জড়িয়ে যায়, স্লো হয়ে যায়, একটু জড়িয়ে যায় সমস্যাগুলো। কিন্তু অনেকেই বললো লাইভ রেকর্ড করতে, যদিও দেখছি অনেকেই জয়েন করে গেছে, মেবি হয়তো অসুবিধা আছে। এনিওয়ে, সো তৃতীয়টার ক্ষেত্রে আমরা বলছি দেখো যে ফর
C, for C, pseudo rotation will not be allowed, will not be allowed, even if a methyl group, even if a methyl group behaves, even if a methyl group behaves as a pivot atom, even if a methyl group behaves as a pivot atom. Here, pseudo rotation will not be allowed even if a methyl group behaves as pivot atom. Since, কেন বলছে since the other any group cannot exchange its position, cannot exchange its position, cannot exchange its axial position, equatorial position, we cannot exchange its equatorial position, cannot exchange its equatorial position with an axial fluorine atom. Within bracket কি লিখবে? Apicophilicity. বুঝতে পারছো? এটা লিখলেই যথেষ্ট, কারণ more electronegative substituents will prefer apical site. বুঝতে পারছো? যার ফলে হবে কি NMR বা মানে the axial and equatorial bonds, সেটা দিয়ে আমরা NMR থেকে axial এবং equatorial bonds can be distinguished. যেটা করতে পারছিলাম না আমরা, এখানে আমরা বলতে পারি যে therefore PF equatorial and PF axial bonds can be distinguished by NMR measurements. তার মানে NMR measurement নিয়ে আমরা distinguish করতে পারবো। বুঝতে পারলে?